মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা বলার কারণ কি? অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু যদি এইভাবে প্রশ্নোত্তরের নামে বারবার নিজের মত চাপিয়ে দিতে চান তাহলে তো কিছু করার থাকবে না। একজন সহজ সরল মেয়ে, সে সহজ সরল ভাবে সত্যি কথা বলতে চাইছে, অথচ আমার বিপক্ষীয় বন্ধু উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার নিজের মতকে তার মুখে চাপাতে চাইছে। এটা তো চলতে দিতে পারে না স্যার। একজন অভিযোগকারী ভয়ের কারণে হোক অন্য যে কোনো কারণে হোক সত্যি কথাটা বলতে পারে না স্যার। স্যার আমি একজন আইনজীবী, আমার উচিত অপরাধীর বিরুদ্ধে বা ক্রিমিনালের বিরুদ্ধে অভিযোগকারীকে সাহস দেওয়া। স্যার এই ক্ষেত্রে আমার বিপক্ষীয় বন্ধু যে উপদেশ দিচ্ছেন আমাকে, আমি সেই উপদেশটা মেনে নিতে পারবো না স্যার। আপনি এখন কথা বলবেন না, ওনাকে ওনার মতো কাজটা করতে দিন। সরি স্যার। আচ্ছা এবার বলো, তুমি এতদিন বাড়িতে ফোন করনি কেন? আমার কাছে কোনো ফোন ছিল না। ফোন ছিল না? বাড়ির নাম্বার তো মনে ছিল, আর যে বাড়িতে ছিলে সেই বাড়িতে তো কারুর না কারুর কাছে ফোন ছিল। হ্যাঁ ছিল। আমি একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থ? অসুস্থ? অসুস্থ হয়েছিলে কেন? হ্যাঁ, নিশ্চয়ই সেই ছেলেটি তোমাকে টর্চার করত। না, আমাকে কোনোভাবে টর্চার করেনি। আমি ওর গাড়িতেই ছিলাম, সকালবেলা ওদের বাড়িতে গেছি। এক্ষুনি একটা মিথ্যে কথা বললে। তুমি আগে বলেছিলে যে যার বাড়িতে তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে সে ছিল না বলে। সে কথা তো আমি আগেই বললাম। তার মানে সেইখানে তোমাকে আগে নিয়ে গিয়েছিল, যেখান থেকে তুমি পাচার হয়ে যেতে পারতে, আর সেইখানে সেই লোকটা ছিল না বলে তোমাকে বাড়িতে নিয়ে আসে। ঐতিহ্য জানতো না যে ওই লোকটা পাচারকারী। তুমি কি করে জানলে? আমার সঙ্গে তার কথা হয়েছে, আমি সেই থেকে জানতে পেরেছি। তুমি কি মনে করেছো যে সে তোমাকে সত্যি কথা বলেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে বিচার করার ভার আমাদের। সে জানতো কি জানতো না? আচ্ছা তুমি যে এতদিন ওই বাড়িতে গিয়ে থাকলে, অথচ তোমার মাকে তোমার পরিবারকে তোমার জন্য হন্যে হয়ে ছোটাছুটি করতে হয়েছে, বিধ্বস্ত ক্লান্ত হয়ে গেছে তারা, প্রতিদিন প্রহর গুনত তোমার জন্য, অথচ তুমি কিছু জানাতে পারোনি। তারপর তুমি তোমার মাকে একটা ফোন করে খবর পর্যন্ত দাওনি যে তুমি ঠিক মতো আছো। তুমি ঠিক মতো ছিলে না বলেই তুমি ফোনটা করোনি। তুমি আশঙ্কায় ছিলে যে তুমি খুন হয়ে যেতে পারো, পাচার হয়ে যেতে পারো। আমি যেই পরিবারে গেছিলাম তারা নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, কিন্তু তারা অত্যন্ত ভালো মানুষ। সেখানে আমার এরকম কোনো সম্ভাবনা ঘটেনি এবং কেউ আমাকে কোনোভাবে বিরক্তও করেনি। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই ফোন করিনি। আচ্ছা এটা কি মেনে নেওয়ার মতন কোনো কথা? তুমি নিজের ইচ্ছেতে তোমার মাকে ফোন করলে না, তুমি তোমার নিজের ইচ্ছেতে তোমার পরিবারকে ফোন করলে না, কেন? না মানে তোমার কি তোমার পরিবারের সঙ্গে কোনো বিরোধ ছিল? না। তাহলে তুমি ফোন করলে না কেন? মাননীয় বিচারপতি, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেয়েটি ফোন করতে চাইলে তাকে ফোন করতে দেওয়া হতো না, এবং ওই বাড়িতে থাকাকালীন থেকে এমন ভাবে ভয় দেখানো হয়েছিল যে আজকে এইখানে দাঁড়িয়ে এত লোকের সামনে মেয়েটি সত্যি কথা বলতে ভয় পাচ্ছে। তা না হলে সে নিজের বাড়ি ঘর ছেড়ে, মা বাবা ছেড়ে যে এরকম একটা জায়গায় গিয়ে পড়েছে, সে সেখান থেকে ফোন করবে না কেন? সে জানাবে না কেন যে সে কেমন আছে, সে ভালো আছে না খারাপ আছে? সে জানাবে না কেন? আর যদি সত্যি ভালো থেকেই থাকে, পয়েন্ট টু বি নোটেড স্যার। স্যার আমি বুঝতে পারছি না
একটি মেয়ে যখন নিজে মুখে স্বীকার করছে যে সে ভালো ছিল, তবু কেন বারবার প্রমাণ করবার চেষ্টা করা হচ্ছে যে সে খারাপ ছিল? আপনি আবার কথা বলছেন। একজন অপরাধী তার জাল যে কতদূর বিস্তার করতে পারে সেটা আমরা জানি। স্যার, অপরাধী নয়, অভিযুক্ত, এবং তার অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তাই একজন অভিযুক্তকে কখনোই অপরাধী বলে সম্বোধন করাটা ঠিক নয়। আপনি শান্ত হন, আপনি ওনাকে কাজটা করতে দিন। আচ্ছা, তুমি তো চাও যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের শাস্তি হোক? 100 বার চাই। যারা সত্যি এই চক্রের সঙ্গে জড়িত তাদের শাস্তি হোক, সেটা আমি 100 বার চাই। এই তো, এটাই তো কথা। এইরকম সাহসিকতাই তো চাই। ঐতিহ্যের মতন ছেলে সমাজের বুক ফুলিয়ে ঘুরে বেড়াবার কোনো অধিকার নেই। তার অপরাধ চূড়ান্ত এবং সে ক্ষমার যোগ্য নয়। এইখানে আমার একটা বক্তব্য আছে স্যার। 100 বার বলো, বলো। আচ্ছা, এবার বলো, ছেলেটি তোমাকে বাড়িতে থাকাকালীন কিভাবে ভয় দেখাতো? মানে কিভাবে টর্চারটা করতো, কিভাবে তোমাকে মেন্টাল ট্রমার মধ্যে রেখে দিয়েছিল, বলো। আমাকে একটু পিছনে ফিরতে হবে স্যার। যেদিন আমাকে কলেজ ক্যাম্পাস থেকে গাড়িতে তুলে দেওয়া হয় মুখ চেপে, সেদিন যারা যারা ছিল, যাদের আপনারা ধরেছেন, যারা নিজেদের দোষ কবুলও করেছে, তাদের মধ্যে প্রধান ছিল সর্বজিৎ ঘোষ। সর্বজিৎ ঘোষের সম্পর্কে তো কোনো প্রশ্ন করছেন না আপনি, শুধুমাত্র ঐতিহ্যের সম্পর্কেই কেন প্রশ্ন করা হচ্ছে, এটা আমার প্রশ্ন। কে বলেছে যে আমরা সর্বজিৎকে প্রশ্ন করব না? আর সর্বজিৎ তো তেমন কোনো গুরুতর অন্যায় করেনি। সর্বজিৎ তোমাকে গাড়িতে তুলে দিয়েছিল একটু ভয় দেখানোর জন্য। কিছু অজানা লোকেদের দিয়ে মুখ চেপে গাড়িতে তুলে একটা রিসর্টে পাঠানো, এটা শুধুই ভয় দেখানোর জন্য স্যার? অবজেকশন ইওর অনার। আদালতে দাঁড়িয়ে আমার বিপক্ষীয় বন্ধু একজন অভিযুক্তকে সর্বক্ষণ সমর্থন করে চলেছেন। এর পেছনে কি প্ররোচনা আছে, কি কারণ আছে আমি বুঝতে পারছি না। আপনি ঠিকভাবে কথা বলুন রাধাকান্ত বাবু। আপনি কোনো অভিযুক্তের প্রতি বিশেষ কোনো পক্ষপাত রাখতে পারেন না। অভিযুক্ত বলে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের কারোর প্রতি আপনার পক্ষপাত থাকার কথা নয়। আপনি বসুন গৌতম বাবু। স্যার, এটা পক্ষপাতের ব্যাপার নয় স্যার। দিটিকে যখন রিসর্টে নিয়ে যাওয়া হয়েছিল তখন সর্বজিৎই বলেছিল মেয়েটাকে বাড়ি পৌঁছে দিতে। আপনি এই কথাটা কি করে বলছেন? আপনার পক্ষে যেটা জানা সম্ভব নয়, কারণ আপনি ওখানে ছিলেন না। আপনি হয় সর্বজিতের কথা শুনে বলছেন, নয়তো সেই ছেলেটার কথা শুনে বলছেন যাকে অর্ডারটা দেওয়া ছিল। আপনার কাছে কি প্রমাণ আছে যে ওরা দুজনেই মিথ্যে কথা বলছে না? আমি বলছি ওরা দুজনেই মিথ্যে কথা বলছে, কারণ ওদের অসাধু উদ্দেশ্য ছিল। হ্যাঁ, ওরা হয়তো আমাকে জঙ্গি দলে ঢুকিয়ে দিতে চায়নি, কিন্তু ওরা চেয়েছিল আমার ক্ষতি হোক। যখন দেখেছে আর সামলাতে পারছে না, তখন বলেছে আমাকে রিসর্ট থেকে ছেড়ে দিতে। না না, সেই অপরাধীর বিচার বা সেই অভিযুক্তর বিচার যে আমরা করব না তা তো নয়। এখন আমরা যাকে নিয়ে কথা বলছি তাকে নিয়েই কথা বলতে হবে। না, অপরাধটা যেখান থেকে শুরু হয়েছে আমি সেখান থেকেই কথা বলতে চাই। আমি বরং ওই রিসর্ট থেকে হারিয়ে যেতে পারতাম, চিরকালের মতো অন্ধকারে চলে যেতে পারতাম। আমি জানি না আমার সাথে কি হতো।